প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 12 এর সেমিস্টার 3 তোমাদের যে ফিলোজফির সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আমরা আজকে ইউনিট 1 ওয়েস্টার্ন মেটাফিজিক্স অর্থাৎ পাশ্চাত্য অধিবিদ্যা এই অংশ থেকে প্রথম যে অধ্যায়টি রয়েছে সাবস্টেন্স বা দ্রব্য, সেখান থেকে আমরা ডেকার্তের মত অর্থাৎ দ্রব্য সম্বন্ধে বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্তের মত নিয়ে আজকে আলোচনা করব। আমরা এমনভাবে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করব যাতে পরীক্ষায় সব ধরনের এমসিকিউ প্রশ্ন তোমরা উত্তর অনায়াসেই করতে পারো এবং মূল বিষয়গুলোকে টু দি পয়েন্টে নির্দিষ্টভাবে এমনভাবে বলে দেওয়া হবে যাতে তোমাদের এই আলোচনা তোমরা যদি একবার বা একাধিকবার শোনো তাহলে তোমাদেরকে আর কিন্তু কোনো অবস্থাতেই কোনো এমসিকিউ মুখস্থ করতে হবে না, সবটাই তোমাদের কিন্তু মেমোরির মধ্যে থেকে যাবে। সুতরাং একটু হয়তো বড় ভিডিও হবে, কিন্তু তোমাদেরকে ধৈর্য নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, শুনতে হবে, তাহলে তোমরা কিন্তু অনায়াসেই ডেকার্ত থেকে যাই প্রশ্ন তোমাদের আসুক না কেন তোমরা সব উত্তরই কিন্তু করতে পারবে। তাহলে আমরা শুরু করছি। দেখো, প্রথমে আমাদেরকে দ্রব্য সম্বন্ধে ডেকার্তের মত আলোচনা করার আগে কয়েকটা বিষয় কিন্তু জেনে নিতে হবে। যেমন দ্রব্য কথাটির অর্থ কি, ব্যুৎপত্তিগত আক্ষরিক অর্থ কি। দ্রব্য বা সাবস্টেন্স এই শব্দটা এসছে ইংরেজি শব্দ সাবস্টেন্স, এই শব্দটা এসছে ল্যাটিন শব্দ বলা হচ্ছে যে সাস্টেন্টিয়া থেকে, সেই শব্দটা আবার এসছে গ্রিক শব্দ হাইপোথেসিস থেকে, যার অর্থ হচ্ছে কোনো কিছুর আশ্রয় হিসাবে নিচে অবস্থান করা। তাহলে আমাদেরকে এর যে ইংরেজি শব্দটা সেটাই আমাদের মূলত জানতে হবে। দেখো যে ইংরেজি সাবস্টেন্স শব্দটা দুটো মানে পার্ট যদি আমরা করি, সাব এবং স্ট্যান্স, তাহলে সাব কথার অর্থ হচ্ছে নিম্নে বা নিচে, আর স্ট্যান্ড কথাটির অর্থ হচ্ছে দণ্ডায়মান। সুতরাং সাবস্টেন্স কথাটির যদি আমরা ব্যুৎপত্তিগত বা আক্ষরিক অর্থ করি তাহলে তার অর্থ হবে যা কোনো কিছুর আর নিচে বা অন্তরালে থাকে, সেটাই হচ্ছে দ্রব্য। তাহলে আক্ষরিক অর্থে আমরা সাবস্টেন্স কথার আক্ষরিক অর্থ ধরে যদি দ্রব্য কাকে বলে এই সংজ্ঞা আমরা বলি, তাহলে আমরা বলবো যে সাবস্টেন্স কথার কোনো কিছুর নিচে বা অন্তরালে বা যেটা আমাদের চোখের অলক্ষ্যে থাকবে সেটি হচ্ছে দ্রব্য। এখন দ্রব্যের এই যে ব্যুৎপত্তিগত অর্থ বা আক্ষরিক অর্থ, এই অর্থ ধরেই কিন্তু দার্শনিকেরা, বুদ্ধিবাদী দার্শনিকেরা এবং অভিজ্ঞতাবাদী দার্শনিকেরা সবাই কিন্তু তাদের মতামত দিয়েছেন। কেউ দ্রব্যকে মেনেছেন, কেউ মানেননি, কিন্তু তারা মূলত আক্ষরিক অর্থকে অনুসরণ করেই তাদের বক্তব্যের মূল জায়গাতে গেছেন। এবার আমাদেরকে ডেকার্তের মত আলোচনা করার আগে আমাদেরকে কিন্তু সাধারণ এবং লৌকিক মত আলোচনা করতে হবে। যে সাধারণ মত আমাদের সিলেবাসে ডাইরেক্ট নেই, কিন্তু আমাদের একটু জানতে হবে এটা। দেখো, যদি আমরা দেখি যে সাধারণ মতে কি বলা হচ্ছে, লৌকিক মত, সাধারণ মানুষ দ্রব্য সম্বন্ধে কি ধারণা করে। এখন দেখো, আমাদের কাছে দ্রব্য জিনিসটা হয়তো একটু মানে দ্রব্য এবং বস্তু আমাদের মনে হতে পারে একই জিনিস, কিন্তু ফিলোজফিতে দ্রব্য বস্তু ব্যাপারটা কিন্তু এক জিনিস নয়। তাহলে কি, এটা আগে আমাদেরকে ভালো করে আমাদেরকে জানতে হবে যে আমরা যখন বিভিন্ন রকমের বস্তু দেখতে পাচ্ছি, এখন বস্তুর অনেক রকমের নানা রকমের বস্তু আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি, এই বস্তুগুলোর বিভিন্ন গুণ রয়েছে। এখন এই গুণগুলো শূন্যে থাকতে পারবে না, ফলে গুণগুলোর একটা আধার বা আশ্রয় থাকতে হবে। সেই গুণের আধার বা আশ্রয়টাই হচ্ছে দ্রব্য। তাহলে সাধারণ মানুষ মনে করছে দ্রব্য হচ্ছে গুণের আধার। তাহলে বস্তু আর দ্রব্য কিন্তু এক নয়। এটা আগে তোমাদের কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করতে হবে যে বস্তুর দুটো দিক, একটা হচ্ছে তার গুণের দিক আর অন্যটা হচ্ছে তার দ্রব্যের দিক। যেমন দেখো, একটা উদাহরণ দিয়ে
তোমাদের বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো চিনি, ধরা যাক একটা চিনি একটা বস্তু। এখন এই চিনির বা সুগার এর দেখো চিনির কিন্তু বিভিন্ন রকমের আমরা জানি গুণ রয়েছে। যেমন ধরো চিনি মিষ্টি হয় মানে মিষ্টত্ব, তারপরে কঠিন হয় দানাটা কাঠিন্য, তারপর হচ্ছে চিনি সাদা রঙের হয় শ্বেতত্ব। অর্থাৎ এগুলো চিনির এক একটা গুণ। এই গুণগুলোর যে আধার সেটা হচ্ছে দ্রব্য। সুতরাং বস্তু হচ্ছে কি না, বস্তু সমান আমরা বলবো দ্রব্য প্লাস গুণ। অর্থাৎ বস্তু মানেই দ্রব্য এমনটা নয়, বস্তু সমান দ্রব্য এবং তার সঙ্গে গুণ। অর্থাৎ বস্তু হলো দ্রব্য ও গুণের সমষ্টি। আগে এইটা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। এরপর আমরা দেখব, দেখো যে সাধারণ মানুষের যে মত দ্রব্য সম্বন্ধে, সেখানে আমরা বললাম যে সাধারণ মানুষ মনে করে যে দ্রব্য হচ্ছে গুণের আধার। আর সাধারণ ধারণা হচ্ছে দ্রব্য শত বাহ্য পরিবর্তন, যেটা অনেক রকমের বাহ্য বাইরের পরিবর্তনগুলো ঘটে, তাহলেও কিন্তু দ্রব্যের কোনো পরিবর্তন হবে না। বস্তু পরিবর্তন হতে পারে কিন্তু দ্রব্যের কোনো পরিবর্তন হবে না। বস্তুর গুণের পরিবর্তন হবে কিন্তু দ্রব্যের পরিবর্তন হবে না। দ্রব্য সবসময় অপরিবর্তিত থাকবে। আর আরেকটা বৈশিষ্ট্য সাধারণ মানুষ মনে করে যে দ্রব্য হচ্ছে সমস্ত কিছুর ক্রিয়া, তার যে কাজকর্ম, শক্তি এবং প্রচেষ্টা এর উৎস। যে দ্রব্য হচ্ছে ক্রিয়া, শক্তি এবং প্রচেষ্টার উৎস। আর দ্রব্যকে তো আমরা সরাসরি পাচ্ছি না, তাহলে দ্রব্যকে আমরা কিন্তু সাধারণ মানুষ মনে করে দ্রব্য হচ্ছে গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। অর্থাৎ গুণের মাধ্যমেই আমরা দ্রব্যকে দেখতে পাবো। আমরা দ্রব্য বলে জিনিসটা কিন্তু দেখতে পাবো নি, আমরা তো বস্তুকে দেখতে পাচ্ছি কিন্তু দ্রব্যকে আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এই যে সাধারণ যে কনসেপ্ট দ্রব্য সম্বন্ধে লৌকিক মত, এই দুটো অংশ থেকেই কিন্তু আমরা লৌকিক মত থেকেই বুদ্ধিবাদী দার্শনিকেরা তাদের মতামতের অনেকটা অংশই কিন্তু লৌকিক মতকে সমর্থন করে বলেছেন। তাহলে আমরা এরপর ডেকার্তের মতে চলে যাব। তাহলে আমরা প্রথম যে অংশটা পড়ালাম, দেখো এই অংশ থেকে আমাদের কিন্তু দ্রব্যের যে আক্ষরিক অর্থ, এখান থেকে কিন্তু একটা মাল্টিপল চয়েস প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে ভালো করে আক্ষরিক অর্থটা মনে রাখতে হবে। আর দ্রব্যের লৌকিক মত আমাদের সিলেবাসে না থাকলেও এখান থেকে কিন্তু যে কোনো সময় আমরা যে 2 থেকে 3টে পয়েন্ট বললাম সাধারণ মানুষের যে মূল মানে বক্তব্য দ্রব্য সম্বন্ধে লৌকিক মতের, সেগুলো কিন্তু আমাদের মেমোরির মধ্যে রাখতে হবে, কারণ সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। এরপর আমরা আসব ডেকার্ত। ডেকার্ত তার যে মত, যেটা আমাদের সিলেবাসে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যে ডেকার্ত, দেখো ডেকার্ত হচ্ছেন একজন ফরাসি দার্শনিক, রেনে ডেকার্ত। যে তিনি একজন বুদ্ধিবাদী দার্শনিক এবং বুদ্ধিবাদী দার্শনিক হিসাবে তার বুদ্ধিবাদী দৃষ্টিকোণ থেকেই তিনি কিন্তু দ্রব্যের আলোচনা করেছেন। এবং ডেকার্তের দ্রব্য সম্পর্কিত যে মতবাদ, দেখো সেটা কিন্তু তার দুটো মেন বুক, যে একটা হচ্ছে মেডিটেশন অন ফার্স্ট ফিলোজফি, আর একটা বই হচ্ছে প্রিন্সিপালস অফ ফিলোজফি। মূলত প্রিন্সিপাল অফ ফিলোজফি বইতে তিনি দ্রব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এখন দেখো এই দুটো বইয়ের নাম যে খুব গুরুত্বপূর্ণ তার নয়, তবু দ্বিতীয় বইটার নাম আমাদেরকে মনে রাখতে হবে, যে প্রিন্সিপালস অফ ফিলোজফি। এবার দ্রব্য সম্বন্ধে ডেকার্তের মূল কথাগুলো কি, যেগুলো আমাদের পরীক্ষাতেও লাগবে এবং আমাদেরকে ডেকার্তের মতটা বুঝতে গেলে জানতে হবে। দেখো প্রথম যে কথাটি ডেকার্তের দ্রব্য সম্পর্কিত মতবাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় তোমাদের মাল্টিপল চয়েস প্রশ্নে অবশ্যই প্রশ্নটি আসবে, সেটি হচ্ছে দ্রব্যের সংজ্ঞা দিতে গিয়ে ডেকার্ত কি বলছেন, যা স্বনির্ভর তাই দ্রব্য। অর্থাৎ সেলফ ডিপেন্ডেন্ট, যেটা স্বনির্ভর সেটাই হচ্ছে দ্রব্য। যে অন্যভাবে বলতে গেলে স্বনির্ভরতা হলো দ্রব্যের লক্ষণ। ডেকার্তের মতে স্বনির্ভরতা বা সেলফ ডিপেন্ডেন্ট হলো দ্রব্য বা সাবস্টেন্সের একটা লক্ষণ। এবার অর্থাৎ দ্রব্য সবসময় স্বনির্ভর, সে কিন্তু অন্য কারোর উপর নির্ভর করে না। অর্থাৎ আমরা বলতে পারি, দেখো যে দ্রব্য হচ্ছে এমন কিছু যার অস্তিত্ব, যার নিজের অস্তিত্ব কিন্তু অন্য কারোর বা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। অর্থাৎ দ্রব্য তার অস্তিত্বের জন্য অন্য কারোর উপর নির্ভরশীল নয়। এইটা আগে আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে মূল কথাটি হচ্ছে যা স্বনির্ভর তাই দ্রব্য।
এবং এই যে ডেকার্তের এই যে আমাদের উক্তিটি খুবই বিখ্যাত উক্তি এবং এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি তার যে বই প্রিন্সিপাল অন ফিলোসফি সেখান থেকে যদি আমরা বলি যে এই কথাটা ইংলিশে যে সাবস্টেন্স ইজ অ্যান এক্সিস্টেন্ট থিং হুইচ রিকোয়ার্স নাথিং বাট ইটসেলফ ইন অর্ডার টু এক্সিস্ট, অর্থাৎ দ্রব্য তার নিজের অস্তিত্বের জন্য অন্য কারোর উপর নির্ভর করে না। এবং একজন বুদ্ধিবাদী দার্শনিক হিসাবে ডেকার্ত কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে আমরা কিন্তু ইন্দ্রিয় অনুভবে দ্রব্যকে জানতে পারবো না, যে আমরা ইন্দ্রিয় অনুভব করে দ্রব্যকে জানতে পারবো তা কিন্তু নয়। একমাত্র ডেকার্ত বলছেন একমাত্র বুদ্ধি বা মনন তার সাহায্যে আমরা দ্রব্যকে কি করতে পারবো, উপলব্ধি করতে পারবো। এটা আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে, কারণ প্রশ্ন খালি মাল্টিপল চয়েস আসবে এমনটা নয়, অনেকভাবে এই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে আসবে, সেগুলোর জন্য আমাদের বোঝাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো যে এরপর ডেকার্ত বলছেন যে অর্থাৎ ডেকার্ত যেটা বললেন যে দ্রব্যকে আমরা বুদ্ধি বা মননের সাহায্যে অনুভব করতে পারবো। এবার ডেকার্ত বলছেন অর্থাৎ অনুমানের সাহায্যে, ডেকার্তের মতে অনুমানের সাহায্যে পরোক্ষভাবে কিন্তু আমরা দ্রব্যের আমাদের জ্ঞান হবে, প্রত্যক্ষভাবে কিন্তু আমাদের দ্রব্যকে জানার কিন্তু কোনো উপায় নেই। আর একজন বুদ্ধিবাদী দার্শনিক হিসাবে স্বাভাবিক কারণে দেখো ডেকার্ত বলেছেন যে দ্রব্যের ধারণা হচ্ছে সহজাত ধারণা, এটা আমাদের সহজাত ধারণা। তাহলে আমরা ডেকার্ত বলছেন যে আমরা প্রত্যক্ষভাবে তাহলে আমরা কি জানবো না, ডেকার্ত বলছেন প্রত্যক্ষভাবে বা সাক্ষাৎভাবে আমরা জানতে পারবো দ্রব্যের আশ্রিত গুণকে, দ্রব্যকে নয়। অর্থাৎ আমরা সরাসরি কিন্তু দ্রব্যের মধ্যে অনেকগুলো গুণ আছে, সেই গুণগুলো আমরা জানতে পারবো। আমরা চিনি খেলাম, চিনির মিষ্টত্ব আমরা জানতে পারবো, কাঠিন্য আমরা বুঝতে পারবো, শ্বেতত্ব বুঝতে পারবো, কিন্তু আমরা চিনি নামক দ্রব্যকে কিন্তু আমরা অনুভব দেখতে পাবো না, বুঝতে পারবো না। এবার দেখো তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল বিষয়টা যে ডেকার্তের মতে আমরা প্রত্যক্ষভাবে বা সাক্ষাৎভাবে একমাত্র জানতে পারবো দ্রব্যের আশ্রিত গুণকে, দ্রব্যকে কিন্তু নয়। এবার একজন সাধারণ মতের মতোই, সাধারণ যে লৌকিক মত দ্রব্য সম্পর্কে, তার মতোই ডেকার্ত কিন্তু দ্রব্যকে বলেছেন, দ্রব্য বলতে তিনি বলেছেন গুণের আধার। অর্থাৎ দ্রব্য হচ্ছে এমন কিছু যার মধ্যে কোনো গুণ বা ধর্ম আশ্রিত হয়ে থাকে, অর্থাৎ এক বা একাধিক গুণ তার মধ্যে দ্রব্য একটা এমন কিছু যার মধ্যে এক বা একাধিক গুণ কিন্তু আশ্রিত হয়ে থাকে। গুণের প্রত্যক্ষ আমরা আগেই বলেছি এটা গুণের প্রত্যক্ষ ডেকার্তের মতে, কিন্তু দ্রব্যের প্রত্যক্ষ হয় না। এই বিষয়টা আমাদের একদম ক্লিয়ার থাকতে হবে। দেখো ডেকার্তের মতে যে গুণের আমরা প্রত্যক্ষ করতে পারবো, দ্রব্যের গুণগুলোকে আমরা প্রত্যক্ষ করতে পারি, কিন্তু দ্রব্যের প্রত্যক্ষ হয় না। এবার আরেকটা গুরুত্বপূর্ণ অংশে আমরা আসব, এখান থেকে তোমাদের প্রশ্ন মাল্টিপল চয়েস সব সময়ের জন্য পড়বে যে দ্রব্য ধরন, ডেকার্তের মতে দ্রব্য ক ধরনের। এখন ডেকার্ত দু ধরনের দ্রব্যকে স্বীকার করছেন, কি কি না, একটা হচ্ছে টু টাইপস অফ, যে একটা হচ্ছে নিরপেক্ষ দ্রব্য বা ইন্ডিপেন্ডেবল সাবস্ট্যান্ট, আর দু নম্বর হচ্ছে সাপেক্ষ দ্রব্য বা ডিপেন্ডেন্ট সাবস্ট্যান্ট। তাহলে আমরা দেখো ডেকার্ত দু ধরনের দ্রব্যকে স্বীকার করলেন। তিনি বললেন দু ধরনের দ্রব্য, একটা হচ্ছে নিরপেক্ষ দ্রব্য ইন্ডিপেন্ডেবল সাবস্ট্যান্ট, আরেকটা হচ্ছে সাপেক্ষ দ্রব্য বা ডিপেন্ডেন্ট সাবস্ট্যান্ট। এবার দেখো ডেকার্ত এই যে নিরপেক্ষ দ্রব্যের কথা বলছেন, ডেকার্তের মতে নিরপেক্ষ দ্রব্য হচ্ছে এক প্রকার, একটি মাত্র। তাহলে সেটি কে না, ঈশ্বর বা গড। তাহলে এখান থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় পড়বে যে ডেকার্তের মতে নিরপেক্ষ দ্রব্য কটি? উত্তর কিন্তু আমরা বলবো একটি, সেটি হচ্ছে ঈশ্বর। আর নিরপেক্ষ দ্রব্য ছাড়াও ডেকার্ত কিন্তু আরেক ধরনের দ্রব্যের কথা বলেছেন, সেটা কি না সাপেক্ষ দ্রব্য বা আমরা বলছি ডিপেন্ডেন্ট সাবস্ট্যান্ট। এখন এই সাপেক্ষ দ্রব্য ডেকার্তের মতে দুটি, কি কি দেখো,
এক নম্বর হচ্ছে জড় বা ম্যাটার, আর 2 নম্বর আত্মা বা মন, আমরা ইংলিশে বলতে পারি সোল বা মাইন্ড। তাহলে সাপেক্ষ দ্রব্য ডেকার্ট বলছেন দুটি, জড় এবং আত্মা বা মন। তাহলে দেখো ডেকার্তের যে দর্শন বা দ্রব্য সম্পর্কে ডেকার্তের যে অভিমত, সেখানে ডেকার্ত কি করলেন, তিনি সর্বমোট 3টি দ্রব্যের কথা বললেন। তাহলে এখান থেকে একটা মাল্টিপল চয়েস প্রশ্ন হবে যে ডেকার্তের ডেকার্তের মতে দ্রব্য কটি, 1টি 2টি 3টি 4টি? উত্তর আমরা কি বলবো, 3টি। কটি দ্রব্য? 3টি। ক ধরনের? তখন 2 ধরনের হচ্ছে, সাপেক্ষ, নিরপেক্ষ, সাপেক্ষ। কিন্তু যদি বলা হয় কটি দ্রব্য, সেখানে কিন্তু তিনি 3টি দ্রব্য স্বীকার করেছেন। তাহলে পরের প্রশ্ন যেটা আসবে আমাদের, যে কোন 3টি দ্রব্য ডেকার্ত বলেছেন। দেখো, এক হচ্ছে আমরা দেখলাম নিরপেক্ষ দ্রব্য একটি, ঈশ্বর, আর সাপেক্ষ দ্রব্য 2টি। তাহলে কি কি হচ্ছে, ঈশ্বর 1 নম্বর, 2 নম্বর হচ্ছে জড় বা ম্যাটার, আর 3 হচ্ছে আত্মা বা মন, অর্থাৎ সোল আর মাইন্ড। তাহলে এই টোটাল 3টে দ্রব্য, ঈশ্বর, জড়, আত্মা বা মন, এই 3টে দ্রব্য কিন্তু ডেকার্ত বলেছেন। তাহলে ডেকার্তের দর্শনের দ্রব্য হচ্ছে 3টি। ক্লিয়ার বিষয়টি? তাহলে এই যে অংশটা আমরা বললাম, এখান থেকে কিন্তু 3-4টে প্রশ্ন হবে। সাপেক্ষ দ্রব্য কটি হবে, নিরপেক্ষ দ্রব্য কটি হবে, এবং সেগুলোর নাম আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এরপর আমরা আর সবসময় যে সাধারণ মাল্টিপল চয়েস হবে তা তো নয়, আরও ঘুরে ফিরে মাল্টিপল চয়েসগুলো হবে বিভিন্ন ধরনের। দেখো, তার জন্য আমাদের বাড়তি ইনফরমেশন কিছু জেনে রাখতে হবে। যেমন দেখো, যে ডেকার্ত ঈশ্বরকে কেন একমাত্র নিরপেক্ষ দ্রব্য বললেন? কারণটা কি না, ডেকার্ত বললেন যে ঈশ্বর হচ্ছে একমাত্র পরম এবং নিরপেক্ষ দ্রব্য, অ্যাবসলিউট সাবস্টেন্ট। কারণটা কি না, ঈশ্বর বা গড সম্পূর্ণভাবে অ্যাবসলিউটলি সেটা কিন্তু ডিপেন্ডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট, মানে আত্মনির্ভরশীল। কারোর উপর ঈশ্বর কিন্তু নির্ভরশীল নয়, কারণ ঈশ্বর সর্বজ্ঞ, অনন্ত, সব কিছু, সমস্ত গুণ ঈশ্বরের মধ্যে রয়েছে। অন্য কারোর উপর তার কিন্তু অস্তিত্বের উপর, অন্য কারোর উপর ঈশ্বর কিন্তু নির্ভরশীল নয়, পরিপূর্ণ। সে হচ্ছে সম্পূর্ণভাবে পরিপূর্ণ ঈশ্বর। এই যে কনসেপ্ট, যার জন্যে ডেকার্ত বলছেন যে ঈশ্বর হচ্ছে অ্যাবসলিউট সাবস্টেন্ট বা পরম নিরপেক্ষ দ্রব্য, এবং যেটা কিন্তু ডেকার্তের যে দ্রব্য সম্পর্কে ধারণা তার সঙ্গে ম্যাচ করবে। কারণ ডেকার্ত সেখানে বলেছেন যে দ্রব্যের সংজ্ঞা দিতে গিয়ে তিনি স্পষ্ট করে বলেছেন দ্রব্য এমন কিছু যা অন্য কারোর উপর নির্ভর করে না। সুতরাং ঈশ্বর সেই জিনিস যে কিন্তু অন্য কারোর উপর নির্ভরশীল নয়। সেই দিক থেকে ডেকার্তের দর্শনে ঈশ্বর হচ্ছেন পরম এবং নিরপেক্ষ দ্রব্য, আর অন্যদিকে জড় এবং আত্মা বা মন, এই দুটো সাপেক্ষ দ্রব্য আমরা জানি, আর ডিপেন্ডেন্ট সাবস্ট্যান্ট। কিন্তু এরা কেন নির্ভরশীল না সাপেক্ষ? কেন না, এরা হচ্ছে ডেকার্তের মতে এরা হচ্ছে ঈশ্বর দ্বারা সৃষ্ট। সেজন্য কি হচ্ছে, ঈশ্বরের অনন্ত গুণ রয়েছে। দেখো, সেই অনন্ত গুণের 2টো গুণ, একটা হচ্ছে বিস্তৃতি, আরেকটা হচ্ছে তোমার, একটা হচ্ছে বিস্তৃতি ওয়াইডনেস, আরেকটা হচ্ছে তোমার যে চেতনা, চেতনা বা চেতন, কনসাসনেস। এই 2টো গুণ থেকেই কিন্তু, যেমন বিস্তৃতি থেকে কার সৃষ্টি হয়েছে না জড় ম্যাটারের, আর চেতন থেকে বা চিন্তা থেকে, কনসাসনেস থেকে তৈরি হয়েছে এই গুণ থেকে আত্মা, সোল। তাহলে দেখো, তাহলে এই যে 2টো জিনিস জড় এবং আত্মা, এরা কিন্তু তাদের সৃষ্টির জন্য ঈশ্বর নামক দ্রব্যের উপর নির্ভরশীল, যে কারণে আত্মা বা মন এবং জড় এই 2টো হচ্ছে সাপেক্ষ দ্রব্য। এটা হচ্ছে সাপেক্ষ দ্রব্য। তাহলে এটা আমাদের মানে কজ এফেক্ট যে প্রশ্নগুলো হবে বা অন্য ধরনের প্রশ্নে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এখানে 2টো বিষয় আমরা স্পষ্ট করে বললাম। একটা হচ্ছে কি আমাদের ক্লিয়ার করে রাখতে হবে, দেখো, একটা হচ্ছে যে ঈশ্বর কেন সাপেক্ষ দ্রব্য, ঈশ্বর কেন নিরপেক্ষ দ্রব্য, আর জড় আত্মা বা মন কেন সাপেক্ষ দ্রব্য। এরপর তিনি আর কি বললেন, ডেকার্তের মতে আমরা ঈশ্বরের যে
অনন্ত গুণ বললাম। দেখো এবার এই জড়, আত্মা এবং জড়ের আমরা একটু আগে বললাম যে একটি করে গুণ আছে। তাহলে আত্মার গুণ কি? আগে আমরা বলবো জড়ের গুণ। জড় বা ম্যাটারের গুণ কি বা ধর্ম কি? না বিস্তৃতি। আর আত্মা বা মনের তার ধর্ম বা গুণ কি? না চৈতন্য বা চিন্তা, কনসাসনেস। এবার এই এবং কিন্তু ডেকার্ট আরেকটা কথা বললেন যে আত্মা এবং মন, আত্মা বা মন আর জড়, এদের দুজনকে ঈশ্বর সৃষ্টি করলেও এরা কিন্তু পরস্পর স্বাধীন সত্তা। অর্থাৎ জড় এবং আত্মা এরা কিন্তু পরস্পর স্বাধীন সত্তা। এরা কিন্তু এরা কিন্তু নিজের অস্তিত্বের জন্য একে অন্যের উপর নির্ভর করে না। ডেকার্ট কিন্তু এটা স্পষ্ট করে বললেন যে জড় এবং আত্মা কেউ কারোর উপর নির্ভরশীল নয়। এইটা বলার জন্য কি হলো যে আত্মাকে তিনি সম্পূর্ণ স্বতন্ত্র, আত্মা এবং জড়কে এই দুটো যে সাপেক্ষ দ্রব্য, এই দুটো সাপেক্ষ দ্রব্যকে তিনি কিন্তু একেবারে পরস্পর স্বতন্ত্র এবং পরস্পর বিরোধী দ্রব্য বললেন, পৃথক, এবং এই দুটো দ্রব্যের পৃথক অস্তিত্ব স্বীকার করলেন। যে কারণে ডেকার্টকে বলা হলো কি দ্বৈতবাদী, ডুয়েলিজম। যে তিনি হচ্ছেন যে ডুয়েলিজম বলা হলো, দ্বৈতবাদ, ডুয়েলিজম। যে ডেকার্ট হচ্ছে দ্বৈতবাদী দার্শনিক, যিনি দ্বৈতবাদ বললেন এই দুটো আত্মা এবং জড়ের পরস্পর বিরোধী অস্তিত্ব স্বীকার করার জন্য। তাহলে এটাও আমাদের যদি খুব ভিতর থেকে প্রশ্ন হয় আমাদের লাগবে। এরপরে আমরা আরেকটা বিষয় বলবো যে দ্রব্যের গুণ। ডেকার্ট যেমন দ্রব্যের কতগুলো বললেন, দ্রব্য একাধিক গুণ রয়েছে, মুখ্য গুণ রয়েছে, সেরকম ডেকার্ট বললেন যে দ্রব্যের প্রকৃতিগত গুণ, অর্থাৎ যেগুলো মুখ্য গুণ বা ধর্ম, এগুলো ছাড়াও কিন্তু ডেকার্ট বললেন বেশ কিছু গৌণ গুণ আছে। এই গৌণ গুণগুলো বলছেন ডেকার্ট বললেন যে সব সময় দ্রব্যে থাকে না, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। অর্থাৎ দ্রব্যের এই যে গৌণ গুণগুলো, এই গৌণ গুণগুলোকে ডেকার্ট কিন্তু বলছেন রূপান্তর বা মোড। রূপান্তর বা মোড, এটাও কিন্তু আমাদের পরীক্ষায় ভিতর থেকে প্রশ্ন হলে লাগবে যে রূপান্তর বা মোড অর্থাৎ, যেমন আমি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারো পরিষ্কারভাবে। যেমন দেখো আমরা যদি বলি আত্মা বা মন, দেখো তার কতগুলো গুণ রয়েছে, তার কতগুলো গুণ রয়েছে, ইচ্ছা, অনুভূতি, কামনা, বাসনা, এগুলো আত্মার হচ্ছে গুণ, যে গুণগুলো কিন্তু যে সবসময় থাকবে এমনটা নয়। ফলে এগুলো হচ্ছে আত্মা বা মনের এই গুণগুলো হচ্ছে বা এই ধর্মগুলো হচ্ছে আত্মা বা মনের রূপান্তর। আবার দেখো একটা জড় যদি আমরা বলি, জড়দ্রব্যের ক্ষেত্রে অবস্থান, একটা জড়দ্রব্যের বর্ণ বা তার গতি, এটা কখনো থাকে কখনো থাকে না। ফলে কি হচ্ছে, এইগুলো হচ্ছে, এই গুণগুলো হচ্ছে এই যে গৌণ গুণ, এগুলো হচ্ছে জড়দ্রব্যের রূপান্তর বা মোড। তাহলে দ্রব্যে যে খালি মুখ্য গুণ থাকে, প্রকৃতিগত গুণ থাকে তা নয়, কিছু গৌণ গুণও থাকে, রূপান্তরও থাকে। এটা আমাদের মনে রাখতে হবে। আর ডেকার্ট এই প্রসঙ্গে আরেকটা কথা বললেন, যেটা এখান থেকে আসছে, যে কেবলমাত্র সাপেক্ষ দ্রব্যেরই রূপান্তর আছে ডেকার্টের মতে। মানে জড়দ্রব্য এবং আত্মা এই দুজনের রূপান্তর আছে, কিন্তু ঈশ্বর যেহেতু নিরপেক্ষ দ্রব্য, সে কারোর উপর নির্ভরশীল নয় এবং অনন্ত গুণের অধিকারী, তার কিন্তু কোনো গৌণ গুণ বলে কিছু নেই, সব তার মুখ্য গুণ। এবং সেই কারণে ঈশ্বরের কিন্তু কোনো রূপান্তর নেই। ঈশ্বর হচ্ছে অপরিবর্তনীয়, ঈশ্বর হচ্ছে নিত্য সত্তা। তাহলে আমাদেরকে রূপান্তর, এগুলো আমার সত্য মিথ্যার যে প্রশ্নগুলো হবে সেখানে কিন্তু এই ম্যাটারটা আমাদের লাগবে। তাহলে ডেকার্ট আমাদের ভালো করে জানতে হবে। দেখো তাহলে ডেকার্টের মতে যে কেবলমাত্র সাপেক্ষ দ্রব্যেরই কি রয়েছে, রূপান্তর রয়েছে। আর ঈশ্বর যেহেতু নিরপেক্ষ দ্রব্য, তাই তার কোনো রূপান্তর নেই। এবার সমালোচনার আমাদের সব পয়েন্ট লাগবে এই পরীক্ষার, যেহেতু মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। এখানে আমাদের একটা সমালোচনা আমাদের দেখতে হবে। দেখো যে ডেকার্টের আত্মা সম্পর্কে যে মতবাদ, সেখানে ডেকার্ট বলছেন আত্মা ও জড়দ্রব্য, ডেকার্ট যেটা বলেছেন আত্মা এবং জড়দ্রব্যের কথা তিনি পৃথক বলেছেন। কিন্তু যদি আমরা ডেকার্টের দ্রব্যের যে সংজ্ঞাটা দেখি, তাহলে কিন্তু ডেকার্টের মত অনেকে বলছেন স্ববিরোধী মতবাদ। স্ববিরোধী, কারণ আত্মা জড়দ্রব্য ঈশ্বরের উপর নির্ভরশীল, কারোর উপর নির্ভরশীল। ডেকার্ট নিজেই বলেছেন যে যা স্বনির্ভর তাই দ্রব্য। সুতরাং এখানে ডেকার্টের মতবাদে স্ববিরোধিতা রয়েছে।
আর বাকি সমালোচনাগুলো আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যেহেতু আমাদের এটা মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। তাহলে আমরা এখানে যতগুলো প্রশ্ন হতে পারে, যত আইটেম থেকে প্রশ্ন হোক না কেন, সবটাই আমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বললাম। আজ তাহলে এ পর্যন্তই।